আমার নাম হাবিবা। আমি আজকে আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটা আমার সাথে ঘটেছিল যখন আমি ক্লাস 7-এ পড়ি, মানে গত বছর। আমি ঢাকার কেরানীগঞ্জে বসবাস করি। ঘটনাটা আমার সাথে সেখানেই ঘটেছিল। আমি দেখতে মোটামুটি বেশ সুন্দর। ঘটনাটা যেদিন থেকে আমার সাথে ঘটা শুরু করে সেদিন ছিল 2023-এর সেপ্টেম্বর মাস। ওই দিন আমি বেশ আনন্দিত ছিলাম, কারণ হচ্ছে ওই দিন সন্ধ্যাবেলায় আমার চাচির সাথে আমার একটা জায়গায় বিয়ে খেতে যাওয়ার কথা ছিল। সেহেতু আমি দ্রুত স্কুল থেকে ফিরে সাজগোজ করতে লেগে গেলাম এবং সাজগোজ খুব ভালো মতো করলাম। আমি আগেই বলেছি আমি দেখতে বেশ সুন্দরী, যার কারণে আমাকে আরো বেশি সাজতে হবে, সেজন্য আমি বেশি বেশি করে সাজলাম। তারপর আমি আমার চাচির সাথে সেই বিয়ের অনুষ্ঠানে বিয়ে খেতে গেলাম। বিয়ের অনুষ্ঠানে যাবার পর থেকেই আমার কাছে সবকিছু কেমন যেন অদ্ভুত লাগতে শুরু করলো। আমি যেখানেই যাই আমার চাচির সাথে যাই। আমার চাচি, চাচা এবং বাবা মা সবাই প্রায় একসাথেই বসবাস করি। আমাদের বাড়ি পাশাপাশি। আমার বেশিরভাগ সময় চাচির সাথে কাটে এবং চাচির সাথেই সব জায়গায় যাই। সেহেতু ওদিনকের বিয়েটাও আমি চাচির সাথেই খেতে গিয়েছিলাম। কিন্তু বিয়েতে পৌঁছানোর পরে আমার সবকিছু কেমন যেন অদ্ভুত লাগতে শুরু করলো। আশেপাশের পরিবেশটা কেমন যেন থমথমে লাগছিল। আমার অন্যরকম একটু অনুভব হচ্ছিল। যাই হোক, বিয়ের অনুষ্ঠান এবং দাওয়াত ঠিকভাবে খাওয়া দাওয়া করে আমি বাইরে ঘোরাঘুরি করার জন্য কমিউনিটি সেন্টার থেকে বাইরে আসলাম। বাইরে আসার পর থেকেই আমার মনে হচ্ছিল আমার আশেপাশে কেউ একজন আছে এবং কেউ লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছে। আমি হতভম্ব হয়ে গেলাম এবং খানিকটা ভয় পেয়ে যখন দৌড়ে ভেতরের দিকে যেতে যাব, কারণ বাইরেরটা ছিল একটু শুনশান, আমি পেছন দিকে ফিরতেই হোঁচট খেয়ে নিচে পড়ে যেতে চাই। ঠিক তখনই আমি লক্ষ্য করলাম কোনো একটা অদৃশ্য হাত আমাকে চেপে ধরলো এবং পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে দিল। আমি স্পষ্ট দেখতে পেলাম আমি যেরকম ভাবে হোঁচট খেয়েছিলাম আমার দিব্যি পড়ে যাবার কথা, কিন্তু কোনো একটা হাত আমাকে ধরে ফেললো এবং আমি কাউকে আশেপাশে দেখতে পেলাম না। আমি দেখে তারপর ভেতরে চলে গেলাম এবং আমার চাচিকে খুঁজতে লাগলাম। কিছুক্ষণ পর আমার চাচিকে আমি খুঁজে পেলাম। বললাম, চাচি, এখানে আমার আর ভালো লাগছে না, চলো বাড়িতে যাই। আমার কেমন যেন অন্যরকম লাগছিল, মনে হচ্ছিল কেউ আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে এবং আমাকে ফলো করছে। বিষয়টা আমার জন্য বেশ বিব্রতিকর। আমি চাচিকে বললাম, চাচি, তাড়াতাড়ি এখান থেকে চলো। আমি এবং চাচি কমিউনিটি সেন্টার থেকে বেরিয়ে রাস্তায় চলে আসলাম। রাস্তাটা বেশ শুনশান ছিল। চাচি আমাকে বলল কি যে আর কিছুক্ষণ থাকতাম, এখনই চলে যাব কেন? আমি বললাম, চাচি, আমার ভালো লাগছে না, আমি বাড়িতে যাব। চাচি বলল কি, আচ্ছা ঠিক আছে। আমরা রিক্সার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে লাগলাম। জায়গাটা, মানে যে গলিতে আমরা দাঁড়িয়েছিলাম, সেই গলিটা ছিল শুনশান এবং কেরানীগঞ্জের এই গলিটা সবসময় একটু জনশূন্য থাকে। আমি আশেপাশে অনুভব করতে লাগলাম যে আমার আশেপাশে কেউ আছে এবং কেউ আমাকে স্পর্শ করার চেষ্টা করছে। আমি সেটা দিব্যি বুঝতে পারছি। কিছুক্ষণ পরে একটা রিক্সা আসলো। আমি রিক্সায় উঠে বসলাম, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছিল আমার সাথে সাথে অন্য কেউ একজন আমাদের রিক্সায় উঠেছে। পাশেই আমার চাচি বসা ছিল। আমি তার হাতটা শক্ত করে চেপে ধরলাম, কিন্তু আমার আশেপাশে আমি কাউকেই দেখতে পেলাম না। কিন্তু মনে হচ্ছে কেউ ফিস ফিস করে আমার নাম ডাকছে এবং আমার কানের কাছ দিয়ে গরম বাতাস বয়ে যাচ্ছে। এখন তো এরকম গরম বাতাস বয়ে যাবার কথা না, আর যেহেতু আজকে বেশি গরমও না, কিন্তু এরকম গরম বাতাস বয়ে যাবার কারণ কি সেটা আমি কিছুতেই বুঝতে পারলাম না। তারপর রিক্সা যখন চলতে লাগলো, খানিকক্ষণ বাদে আমার নাকে খুব চমৎকার একটা সুঘ্রাণ ভেসে আসলো। আমি আশেপাশে কোনো ফুল গাছ দেখতে পেলাম না। আমি মনে মনে ভাবলাম হয়তো রিক্সাওয়ালা মামা কোনো সেন্ট অথবা আতর দিয়েছে, সেজন্য হয়তো ঘ্রাণটা আসছে। কিন্তু এই ঘ্রাণটা অতি তীব্র এবং খুবই আনকমন একটা ঘ্রাণ। আমি ওই দিন রিক্সা করে চুল খোলা রেখে গিয়েছিলাম, মানে আমার চুল খোলা ছিল, বাতাসে চুল উড়ছিল। আমার অস্বস্তি বোধ কোনোভাবেই কাটলো না। আমি এবং চাচি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরেও আমার মনে হচ্ছিল যে আমার আশেপাশে কেউ একজন আছে। আমি যখন ড্রেস চেঞ্জ করছিলাম মনে হচ্ছিল আমাকে লুকিয়ে লুকিয়ে কেউ দেখছে। আমি তখন চাচিকে ডাক দিলাম এবং চাচি ঘরের মধ্যে আসলো এবং চাচি আসার পরে আমার কাছে সবকিছু স্বাভাবিক মনে হলো। এরপরে আমি স্বাভাবিকভাবে প্রতিদিনকার মতো বই নিয়ে পড়তে বসি।
আমার পড়া মোটামুটি 10:30 নাগাদ শেষ হয়ে যায় এবং আমি পড়াশোনা শেষ করে মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে 11:30 বা 12টার মধ্যেই ঘুমিয়ে পড়ি। আমি আমার চাচির সাথে ঘুমাই, কারণ আমার চাচা হচ্ছে সৌদি আরব থাকেন এবং অনেক বছর যাবতই থাকেন। আমি অনেক বছর যাবত আমার চাচির সাথেই ঘুমাই। আমাদের বাড়ি এবং আমার চাচাদের বাড়ি একদম পাশাপাশি, আমি আগেই বলেছি। আমি চাচির সাথে ঘুমাই। তো ওই দিন রাত্রেও আমি চাচির সাথে ঘুমিয়েছিলাম। হঠাৎ করেই মধ্যরাতে আমার ঘুম ভেঙে যায়। সাধারণত আমার ঘুম অনেক গাঢ়, মধ্যরাতে আমার ঘুমটা এরকমভাবে কোনোদিনই ভেঙে যায় না। আমি ঘুম থেকে উঠে লক্ষ্য করি, মানে আমি যখন চোখ খুলি তখন লক্ষ্য করি কেউ আমার হাতটা শক্ত করে চেপে ধরে আছে এবং আমাকে খুব বাজেভাবে স্পর্শ করার চেষ্টা করছে, মানে খুবই বাজেভাবে। এবং সে আমার পেটের উপর বসে আছে, আমার সাথে খুবই বাজে একটা কাজ করার চেষ্টা করছে। আমি সেটা স্পষ্ট বুঝতে পারছি এবং আমি যখন চিৎকার করতে যাব তখন একটা অদৃশ্য হাত আমার মুখ চেপে ধরল। হাতটার গা থেকে খুব চমৎকার ঘ্রাণ আসছে আমার নাকে। যখন সেই হাত বসালো আমি সেই ঘ্রাণটা পেলাম, যে ঘ্রাণটা আমি সেদিন মানে সন্ধ্যার দিকে রিকশায় পেয়েছিলাম। আমার মুহূর্তের মধ্যেই দম বন্ধ হয়ে গেল। আমি যে হাত নাড়াবো, আমার এক হাত ওই লোকটা, মানে কি জিনিস সেটা আমি জানি না, সে বিছানার সাথে চেপে ধরে রেখেছে এবং আমার সাথে খুবই বাজে একটা কাজ করার চেষ্টা করছে। আমি বুঝতে পারছি যে আমার জামা কাপড় খোলার চেষ্টা করছে। আমি অনেক হাতাপাই করার পরেও তার সাথে পেরে উঠলাম না। সাধারণত আমার চাচি এত গাঢ় ঘুমে ঘুমায় না। আমি যখন হাতটা তার গায়ের উপর দিলাম, আমার চাচি কোনোভাবেই ঘুম থেকে উঠছিল না। আমি তাকে অনেকভাবেই ঘুম থেকে জাগানোর চেষ্টা করলাম, কিন্তু তার এত গাঢ় ঘুম যে আমি তাকে অনেক নাড়াচাড়া দেওয়ার পরেও সে ঘুম থেকে উঠল না। কিছুক্ষণ পর আমি যখন আল্লাহর নাম নিয়ে একটা দোয়া পড়তে লাগলাম এবং তার খানিকক্ষণ পরেই নিজেকে হালকা অনুভব করলাম। আমি ঝট করে উপরে উঠে বসলাম এবং আমার চাচিকে ডাক দিলাম। চাচি তখন উঠছিল না, সে এত গাঢ়ভাবে কখনোই ঘুমায় না। অনেকক্ষণ ডাকাডাকির পরে সে উঠল এবং বলল, কি হয়েছে? আমি তাকে বিস্তর ঘটনা বললাম, কিন্তু চাচি বলল, কি যে এগুলো তোর মনের ভ্রম, তুই ঘুমিয়ে পড়। তারপর আমি ঘুমিয়ে পড়লাম চাচিকে জড়িয়ে ধরে। ওই দিন রাতে আমার আর কোনো সমস্যা হয়নি। এরপরের আরও 3 দিন পরের কথা, এক শুক্রবার। এর মাঝখানে আমার সাথে আর কোনো খারাপ ঘটনা ঘটেনি। শুক্রবারের দিন আমাদের আরেকটা বিয়ের দাওয়াত ছিল। আমি, চাচি, বাবা, মা এবং আমার বড় ভাই সবাই মিলে সেই বিয়ের দাওয়াতে গেলাম। বিয়ের দাওয়াত খুব ভালোভাবেই সম্পূর্ণ হলো। আমি সাধারণত একটু বেশি সাজগোজ করতে পছন্দ করি এবং সাজগোজ করেছিলাম। এবং ওই দিনও আমি ঠিক এরকম কিছুই অনুভব করলাম। আমি লক্ষ্য করলাম কেউ আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। এবং আমি যখন বিয়ের অনুষ্ঠান থেকে বাইরে বেরিয়ে আসলাম তখন ছিল বিকেলবেলা, মানে বিয়ে প্রায় শেষ হয়ে এসেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়িতে যাব। বাইরে এসে দাঁড়ালাম। আমি আবার আমার আশেপাশে সেই ফুলের সুঘ্রাণ বা আতরের সুঘ্রাণটা পেতে লাগলাম। আমার মুহূর্তের মধ্যেই দম বন্ধ হয়ে আসতে লাগলো। মনে হলো কেউ আমাকে স্পর্শ এখনই করবে, কিন্তু আমার আশেপাশে কেউই নেই। তখন আমার ভাই ওইখানে চলে আসলো। আমি বললাম, ভাইয়া তুই যাস না, তুই এখানে থাক। ও বললো, কি যে কেন, কি হয়েছে? আমি বললাম, কিছু হয়নি, দেখ জায়গাটা অনেক সুন্দর না। তারপরে সবাই চলে আসলো। সবাই আসার পরে আমি এবং আমার চাচি এক রিকশায় উঠলাম এবং উঠে আমি বাসায় চলে আসলাম। আমার কাছে বিষয়গুলো খুবই বিশ্রী লাগছিল এবং খুবই খারাপ লাগছিল। আমার সাথে যে এরকম ঘটনা ঘটছে সেসব কথা আমি কাউকে বলতেও পারছি না, কারণ ভীষণ লজ্জাজনক বিষয়। আর এরকম আমার মনের ভ্রম কিনা সেটাও আমি জানি না। সেদিন রাত্রেও আমার সাথে কোনো ঘটনা ঘটলো না। ঘটনা ঘটলো এর পরের দিন ফজরের আজানের আগে। আমার ঘুম ভেঙে গেল। ফজরের আজান দিবে তার ঠিক 10 থেকে 15 মিনিট আগে আমার নাকে খুব বাজে একটা ঘ্রাণ ভেসে আসতে লাগলো। ঘ্রাণটা ছিল একটা পোড়া গন্ধ। পোড়া গন্ধে আমার ঘুমটা ভেঙে গেল এবং আমি উঠেই যখন আশপাশে তাকালাম দেখলাম আশপাশে পুরো অন্ধকার এবং কোনো সাড়া শব্দ নেই। আমার মনে করতে লাগলো যে আমি আমার ঘরের বাহিরে আছি এবং অন্য কোনো জগতে আছি। আমি সেই পোড়া গন্ধটা তীব্রভাবে আমার নাকে ভেসে আসতে লাগলো। তারপর সেই আগের দিনের মতো কেউ আমার হাত শক্ত করে চেপে ধরলো এবং সেই তীব্র গন্ধটা আমার নাকের কাছে খুব বাজেভাবে আসতে লাগলো। আমি আপ্রাণ চেষ্টা করছিলাম যে ওইখান থেকে বেরিয়ে আসি। আমি আমার চাচিকে ডাকবার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই আমার চাচিকে আমি ডাকতে পারছিলাম না।
সেদিনকার মতো আবার ঘটনা ঘটতে লাগলো। কোনো একটা অদৃশ্য জিনিস আমার শরীরের উপর উঠে বসলো এবং আমার জামা কাপড় খোলার চেষ্টা করছে। আমি স্পষ্ট বুঝতে পারছি সেই জিনিসটা আমার দেহটাকে ভোগ করতে যাচ্ছে। আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি তাকে থামানোর, কিন্তু তার শক্তির সাথে আমি পেরে উঠছি না। কিছুক্ষণ বাদে বাহিরে আজানের কণ্ঠ শুনতে পেলাম এবং তার খানিকক্ষণ বাদেই আমার শরীরটা একদম হালকা হয়ে গেল। আজকেও সে হয়তো তার কর্মে সফল হলো না। আমি চাচিকে সজোরে আঘাত করতেই চাচি লাফ দিয়ে উঠে বসলেন এবং বললেন, কি হয়েছে? আমি বললাম, চাচি এরকম এরকম ঘটনা। চাচি বলল কি যে, এগুলো তোর মনের ভ্রম, এগুলো আসলে কিছুই না, এরকম কোনো কিছুই হয় না। চাচি আমাকে আবারও থামিয়ে দিয়ে এসব কথাই বললেন। আমি বললাম, চাচি তুমি বিশ্বাস করছো না কেন? সে বিশ্বাস করলো না এবং ওই দিন আমি আর ঘুমাতে পারলাম না। আমি উঠে চুপচাপ বসে রইলাম। তারপর খানিকক্ষণ বাদে বই নিয়ে পড়তে শুরু করলাম। আজকে স্কুলে যাব কিনা সেটাই ভাবছি। তারপর আমি সবকিছু গুছিয়ে স্কুল ড্রেস পরে আমি স্কুলে চলে গেলাম। টিফিন পিরিয়ডের জন্য আমি অপেক্ষা করতে লাগলাম। কারণ হচ্ছে আমার সব থেকে কাছের বন্ধু জান্নাত এবং মারিয়া, এদের দুজনের কাছেই আমি সবকিছু শেয়ার করি। জান্নাতের একটা বড় বোন আছে, আমি তার কাছেই কোরআন শরীফ পড়ি। সে আবার হাফেজা, সেহেতু আমি তার কাছে বলার আগে জান্নাতদের কাছে জান্নাত এবং মারিয়ার কাছে ঘটনাটা শেয়ার করি। আমি জান্নাত এবং মারিয়াকে বলি যে, দোস্ত, আমার সাথে এরকম ঘটনা ঘটে এবং কিছু একটা আমাকে স্পর্শ করে খুবই বাজেভাবে, আমার খুবই খারাপ লাগে। তখন জান্নাত এবং মারিয়া বিষয়টা হেসে উড়িয়ে দেয়, বলে, এগুলো তোর মনের ভ্রম, সদ্য বড় হচ্ছিস তো, যৌবন খুলছে, এই জন্য হয়তো তুই এসব আজেবাজে স্বপ্ন দেখিস, স্বপ্ন ছাড়া আর কিছুই না। আরে এসব ঘটনা তো আমার সাথেই হয়, আমিও মাঝে মধ্যে আমার ক্রাশকে স্বপ্নে দেখি, সে আমার সাথে এরকম করার চেষ্টা করছে। কিন্তু তারা হেসে উড়িয়ে দিলেও আমি তাদেরকে বললাম, এসব সত্য ঘটনা এবং 2-3 দিন যাবৎ আমার সাথে এরকমই হচ্ছে, তোরা বিশ্বাস করলে কর, না করলে না কর। আমি খুবই রেগে গিয়ে ওদেরকে বললাম। তারপর ওরা বলল কি যে, সত্যি কথা বলছিস? আমি বললাম কি যে, হ্যাঁ সত্যি কথা, এবং এগুলো প্রতিনিয়তই আমার সাথে ঘটছে এবং আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত, না হলে কি আমি তোদের কাছে এরকম ভাবে বলি? ওরা তখন বলল, আসলে তো বিষয়টা ভাবনার বিষয়। জান্নাত বলল কি যে, আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আজকে তো স্কুল শেষে পড়তে আসবি তাই না? আমার বোনের কাছে, তুই যার কাছে আর কি পড়িস, ওনার কাছে সমস্ত ঘটনা বলিস, আর আমিও গিয়ে আগে বলবো, ঠিক আছে? আমি বললাম কি যে, না না, আমি বলতে পারবো না, আমার বিষয়টাকে লজ্জা লাগে আর কি, তুই গিয়ে বলিস, তারপরে হুজুর আন্টি যদি কিছু জিজ্ঞেস করে তাহলে আমি বলবো। জান্নাত তখন বলল কি যে, আচ্ছা ঠিক আছে। ওই দিন স্কুল শেষ করে আমি বাড়িতে চলে গেলাম। আমি আর আরবি পড়তে গেলাম না, কারণ হচ্ছে আমার কেমন যেন লজ্জা লজ্জা লাগছিল এবং ওই দিন রাত্রে আমার সাথে এরকম কোনো ঘটনা ঘটলো না। পরের দিন আমি স্কুলে গিয়ে জান্নাতকে জিজ্ঞেস করলাম, কিরে বলেছিলি? জান্নাত তখন বলল কি যে, হ্যাঁ আমি আমার বোনকে বলেছিলাম, সে বলেছে এসব কোনো বিষয় না, মাঝে মধ্যে এসব জিনিস অনেকবার স্বপ্নে দেখে, আজেবাজে জিনিস চিন্তা করলে এরকম জিনিস স্বপ্নে আসে। আমি তখন বললাম কি যে, তোর বোন নিশ্চয়ই বুঝতে পারেনি, আমি আজকে পড়তে যাব, আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি নিজেই বলবো। স্কুল শেষ করে দুপুরবেলা গোসল টোসল করে খাওয়া দাওয়া শেষ করে সাধারণত বিকেলবেলা আমি আরবি পড়তে যাই আমার সে হাফেজা আপুর কাছে, জান্নাতের বড় বোনের কাছে। সে একজন হাফেজা, তার বিয়ে হয়েছে এবং সে এইখানেই থাকে। এরপর আমি পড়তে গেলাম। পড়তে গিয়ে আমি সবার আগে গেলাম আর কি। সেই হুজুর আপুকে বললাম, আপু আমার সাথে এরকম এরকম ঘটনা ঘটে এবং এরকম হয়েছে আর কি। আপু বলল কি যে, তুমি যেসব ঘটনার বিবরণ দিচ্ছ, জান্নাত আমাকে গতকালকে সেসব কথা বলেছে। আমার যথাসম্ভব মনে হয় এগুলো তোমার মনের ধারণা এবং মনের ভ্রম হতে পারে। আমি তখন বললাম, না না আপু, এগুলো আমার মনের ভ্রম নয়, কারণ আমি স্পষ্ট দেখতে পাই কেউ আমার উপরে উঠে বসে আছে এবং আমাকে খুব বাজেভাবে স্পর্শ করে। এটা শুধু একবার দুইবার নয়, আমার সাথে অনেকবার ঘটেছে। তখন আপু আবার বলতে লাগলেন, এগুলো সাইকোলজিক্যাল ব্যাপার, তুমি হয়তো বুঝবে না, কিছুদিন যাক তুমি এমনিই বুঝে যাবে। এবং তখন জান্নাত বলে উঠল, আপু এগুলো সম্ভবত জিনের কাণ্ড কাহিনী, কারণ জিনেরা এরকম করে থাকে, অনেক বদ জিন এবং খারাপ জিন আছে যারা কিনা এসব করে থাকে। আপু বলল কি যে, না না এসব কিছু না। আপু আমাকে এসব বলে বাড়িতে পাঠিয়ে দিল এবং ওই দিন রাত্রেবেলাও হঠাৎ করে মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল।
ঘুম ভেঙে আমি দেখতে পেলাম কেউ দূরে দাঁড়িয়ে আছে, ছায়ামূর্তির মতো, একদম অস্পর্শ একটা ধোঁয়ার মতো কালো শ্যাডো যেটাকে বলে আর কি, সে সামনে দাঁড়িয়ে আছে। এবং আমি নড়তে চড়তে পারছি না। আমি যে হাত নাড়াবো সে শক্তিটুকু আমার নেই। আমি যে জোরে চিৎকার করব সে শক্তিটুকুও আমার মধ্যে আর বিদ্যমান নেই। সে আমাকে প্রথমবারের মতো বলতে লাগলো, হাবিবা, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। তখন আমি বললাম, তখন হঠাৎ করে কেমন যেন আমার মুখের জবান খুলে গেল এবং আমি তাকে বললাম কি যে, আপনি যদি আমার কোনো ক্ষতিই না করতে আসেন, আপনি কে আগে সেটা বলুন। আপনি যদি আমার কোনো ক্ষতিই না করতে আসেন, তাহলে কেন আমাকে খুব বাজেভাবে স্পর্শ করেন, আমাকে কেন এরকম ভাবে হয়রানিতে করছেন? আমি অনেকটা সাহস নিয়ে তাকে জিজ্ঞেস করলাম, কারণ আমার আর কিছু করার ছিল না। আমি যে সেখানে ভয়ে মারা যাচ্ছিলাম সেটা আমি কাউকে বোঝাতে পারছিলাম না, কারণ চাচি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। তখন সেই লোকটা আমাকে বলতে লাগলো, আমি তোমাকে পছন্দ করি, আর আমি হচ্ছি একটা জিন। আমি তোমাকে পছন্দ করি বলেই তোমার কাছে আসি এবং তোমাকে ওরকম ভাবে স্পর্শ করি, কারণ তোমার সম্পূর্ণ শরীর আমার খুবই ভালো লাগে এবং আমি তোমাকে অনেক ভালোবাসি। কথাটা শোনার পরে আমি ভয়ে একদম মরে যাচ্ছিলাম, কারণ জান্নাত যে যা বলেছিল বিষয়টা একদম সত্য। এটা একটা জিন এবং জিন ছাড়া অন্য কিছু নয়। এবং আমি বললাম, তাহলে আপনি দেখাবেন না কেন? আপনি এরকম ভাবে কেন আমাকে ভয় দেখান? আমি একজন ছোট্ট মানুষ, মাত্র 12-13 বছর 14 বছর বয়স আমার। আমি এই বিষয়গুলো দেখলে নিশ্চিত ভয় পাবো, তাই না? আপনি আমাকে এভাবে ভয় দিচ্ছেন কেন? আমাকে মানসিকভাবে টর্চার করছেন কেন? আমি খুব সাহস নিয়ে কথাগুলো বললাম, কারণ হুজুর আন্টি আমাদেরকে সবসময় এসব বিষয়ে অনেক শিক্ষা দিতেন। আমি তখন আয়াতুল কুরসি পড়তে লাগলাম এবং সেই জিনটা আমাকে তখন বলল কি যে, খবরদার আয়াতুল কুরসি পড়বে না, তাহলে কিন্তু তোমার খারাপ হবে। আমি বললাম কি যে, খারাপ হলে হোক, আমি আয়াতুল কুরসি সম্পূর্ণ পড়ব। আমি যখন আয়াতুল কুরসি জোরে জোরে পড়ছিলাম, তখন হঠাৎ করেই আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। সে জিনটা আমার সামনে চলে আসলো। আমি দেখতে পেলাম সে জিনটার গা দিয়ে আলো ছিকড়ে পড়ছে এবং দেখতে খুবই সুদর্শন, খুবই লম্বা এবং গায়ে জুব্বার ধরনের এক ধরনের জামা পরা এবং তার গা দিয়ে মনে হচ্ছে তার গায়ে লাইট ফিট করা, খুবই চমৎকার একটা জামা পরা। সে যখন কাছে আসলো তখন তার গা দিয়ে খুবই সুঘ্রাণ বের হতে লাগলো। আমি তখন আয়াতুল কুরসি পড়া থামিয়ে দিলাম। আমার কেমন যেন একটা বিভ্রম হলো। সে আমাকে বলতে লাগলো, তুমি সূরাতুল জিন তিলাওয়াত করো, না হলে তোমার ক্ষতি আছে। আমি বললাম, আমি সূরাতুল জিন তিলাওয়াত করব না। তখন সেই জিনটা আমাকে বলতে লাগলো যে, তুমি যদি না করো তাহলে তোমার ক্ষতি আছে, তোমার অনেক সমস্যা হবে। আমি বলতে লাগলাম, আমি এসব কিছুই করব না। এবং সে আমার কাছে এসে আমাকে আবার বাজেভাবে স্পর্শ করার জন্য আমার উপরে উঠে বসলো। খানিকক্ষণ বাদে ফজরের আজানের আওয়াজ আমার কানে ভেসে আসতে লাগলো এবং আমি দেখলাম আমার উপরে কিছুই নেই এবং আশেপাশে কিছু নেই। আমি লাফ দিয়ে উঠে বসে পড়লাম। আমি আবার চাচিকে ডাক দিলাম, বললাম কি যে, এরকম ঘটনা আমি আজকে তাকে দেখেছি এবং সে আমাকে বলেছে সে নাকি আমাকে পছন্দ করে এবং আমাকে নিয়ে যেতে চায়। আমার চাচি এসব কথা শুনে বলে কি যে, তোর মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? এতটুকু মেয়ে এত কিছু ভাবিস কিভাবে? চুপচাপ ঘুমা। তারপর চাচি আমার কোনো কথা শুনল না। আমি ঘুমিয়ে পড়লাম। আমি ঘুম থেকে উঠেই আর এক মুহূর্ত দেরি করলাম না। আমি সাথে সাথেই সেই হুজুর আপুর বাড়িতে গেলাম এবং বাড়িতে গিয়ে আমি তাকে সমস্ত ঘটনা খুলে বললাম এবং সে বলল কি যে, তোমার সাথে সত্যিই জিন আছে এবং সে তোমাকে নিয়ে যেতে চায়, তোমাকে নিকাহ করতে চায়, তোমাকে পছন্দ করে। কিছু কিছু জিন আছে যারা তোমাদের মতো ছোট ছোট সুন্দরী মেয়েদেরকে টার্গেট করে এবং তাদেরকে সাথে করে তাদের দেশে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে তোমাকে ওরা রেখে দিবে। এরকম কোন একটা কাজ করবে। তুমি একদমই ভয় পেও না, তুমি আজকে বাড়ি চলে যাও। এর সলিউশন তো আমার কাছে নেই, তবে আমার এক বড় আপা আছে, সে এসব বিষয় খুব ভালোভাবে জানে। আমি তার সাথে কথা বলে তোমাকে জানাবো। তুমি ভয় পেও না একদমই, ঠিক আছে? তুমি বাড়িতে চলে যাও। তারপর আমি হুজুর আন্টির সাথে কথা বলে, সেই হুজুর আপুর সাথে কথা বলে আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে আমার সারাদিন ভয়ে ভয়ে কাটলো। আমি যে আমার মাকে বলবো, আমি লজ্জায় বলতে পারছিলাম না, কারণ কি বলবো? কেউ একজন রাত্রেবেলা এসে আমার সাথে খারাপ কাজ করার চেষ্টা করে, আমার সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে, সেই সব বলবো?
আমি লজ্জায় বলতে পারছিলাম না। খুবই খারাপ লাগছিল আমার কাছে বিষয়টা। আমি ওদিন রাত্রেবেলা ঘুমালাম। ঘুমের মধ্যেই আমার কেমন যেন অস্বাভাবিক লাগছিল। আমার চোখ খুলে গেল। তারপর আমি দেখতে পেলাম সেই লোকটা আমার সামনে দাঁড়িয়ে আছে এবং আমার হাত ধরে টেনে আমাকে বিছানা থেকে উঠালো। তারপর আমাকে সাথে করে কোথায় যেন নিয়ে যাচ্ছিল। আমাকে ঘর থেকে বের করলো। ঘর থেকে বের করার পরে আমাকে আসমানে উড়িয়ে নিয়ে যাচ্ছিল এবং আমি আসমানে উড়ে যাচ্ছিলাম। আমি আস্তে আস্তে করে ভাসতে লাগলাম এবং আমি জোরে জোরে চিৎকার করছিলাম, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমি আপনার সঙ্গে কোথাও যাব না। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে ছেড়ে দিন। তখন সেই লোকটা ভালোর বেসেছিল, মানে সেদিনকের মতো খুব সুন্দর ঘ্রাণ আসছিল তার গা থেকে এবং সে জুব্বা পরা ছিল এবং তার গায়ের মধ্যে সেই আলো তখন চিকড়াচ্ছিল। আমাকে সে সাথে করে একটা জায়গায় নিয়ে গেল এবং আমি প্রচণ্ড কান্না করছিলাম এবং ভয়ে একদম সিটকেছিলাম। সেই লোকটা আমাকে এমন একটা জায়গায় নিয়ে আসলো যে জায়গাটা আমার কাছে সম্পূর্ণ অপরিচিত। আমি তখন সেন্সলেস হয়ে পড়ে গেলাম এবং আমার আর কিচ্ছু মনে নেই। প্রিয় দর্শক, এই গল্পের বাকি অংশ আমরা পরবর্তী এপিসোডে জানার চেষ্টা করব। পরবর্তীতে হাবিবার সাথে কি ঘটেছিল সেটা আমরা পরবর্তী পর্বে জানার চেষ্টা করব। সেহেতু পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।